হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার রানা। আমার ডিয়ার রানা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আবগারি কনস্টেবল মেনের যে তোমার ইংলিশের সিলেবাসটা আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এরর ডিটেকশন। তো আগের ভিডিওতে আমি এরর ডিটেকশনের নাউনের থেকে কিছু গুরুত্বপূর্ণ এরর ডিটেকশন আমি সলভ করেছিলাম। তো আজকে আমি প্রোনাউনের কিছু গুরুত্বপূর্ণ যে মেন রুলস আছে প্রোনাউনের তার উপর কিছু এরর ডিটেকশন আজকের ভিডিওতে আমি সলভ করব। সো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। ফ্রেন্ডস, ফার্স্ট কোশ্চেনটাই আছে দেখো। এখানে এরর ডিটেকশনে দেখো, তোমাদের আগেও বলেছি বা তোমরা জানো অনেকেই যে এরর ডিটেকশন মানে হচ্ছে তোমার এই যে 4টে বা 5টা পার্টে একটি সেন্টেন্সকে ডিভাইড করা থাকবে। তার মধ্যে যে পার্টটায় তোমার গ্রামাটিক্যাল এরর থাকবে সেই পার্টটাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেই পার্টটাই হচ্ছে তোমার অ্যান্সার। সেটা হতে পারে এ, বি, সি অথবা ডি। আবার 4টে পার্টে কোনোটাতেই যদি তোমার ভুল না থাকে বা এরর না থাকে সেক্ষেত্রে পার্ট ই হবে তোমার পার্ট ই হবে নো এরর, অ্যান্সার হবে নো এরর। সো ফার্স্ট কোশ্চেনটা দেখো, বলেছে ইউ ক্যান নট চেঞ্জ পিপল বাট ইউ ক্যান ডেফিনেটলি চেঞ্জ ওন। সো ফ্রেন্ডস, এখানে পার্ট এতে দেখো ইউ ক্যান নট চেঞ্জ পিপল, এ পর্যন্ত কোনো এরর নেই, কিন্তু তারপরে দেখো বাট ইউ ক্যান ডেফিনেটলি চেঞ্জ, কিন্তু তুমি ডেফিনেটলি চেঞ্জ করতে পারবে ওন, মানে নিজেকে চেঞ্জ করতে পারবে। সো ফ্রেন্ডস, এইখানে যদি নিজেই নিজেকে কিছু বলে বা নিজের ওনারশিপ বোঝায়, শো করে, সেক্ষেত্রে কিন্তু ওন ইউজ হয় না। সেক্ষেত্রে কী হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়। ঠিক আছে, প্রোনাউনেরই একটি পার্ট হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনটা এখানে কী হবে, ইওর সেলফ হবে, মানে তুমি নিজেই নিজেকে চেঞ্জ করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু ওনারশিপ বোঝাতে গেলে বা পজিটিভ কেস বোঝাতে গেলে ওন ইউজ হয় না, ইউজ হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এটা সেন্টেন্সটা হবে ইউ ক্যান নট চেঞ্জ পিপল বাট ইউ ক্যান ডেফিনেটলি চেঞ্জ ইউর সেলফ। তো এখানে এরর হচ্ছে পার্ট ডি পার্টে এরর, এখানে ওন হবে না, এখানে অ্যান্সার হবে তোমার ইউর সেলফ। নেক্সট কোশ্চেনটাই দেখো, এখানে সেকেন্ড কোশ্চেনে বলেছে হেয়ার ইজ দ্য ম্যান হুম আই থিঙ্ক কমিটেড দ্য ক্রাইম। সেন্টেন্সটাই দেখো, এখানে হেয়ার ইজ দ্য ম্যান, এখানে ম্যান হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে যে ক্রাইমটা কমিট করেছে, এখানে সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা যদি ম্যান যদি সাবজেক্ট হয়, তাহলে হেয়ার ইজ দ্য ম্যান, বি পার্টে দেখো ম্যান সাবজেক্ট, যে ক্রাইমটা কমিট করেছে, যে তোমার অপরাধটা করেছে, তাহলে সেক্ষেত্রে ম্যান যদি সাবজেক্ট হয় তার রিলেটিভ প্রোনাউন হচ্ছে দেখো হু, এখানে হুম দেওয়া আছে, এখানে এটা হচ্ছে তারপরে যে রিলেটিভ প্রোনাউন সেটা এই ম্যানকেই কিন্তু তোমার রেফার করছে। তো তারপরে হুমের পরে যে এই হুমের পরে তোমার আগে যেটা ম্যান, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে যে তোমার এটা সাবজেক্টিভ ফর্মে বসবে, এই যে রিলেটিভ প্রোনাউনটা হুম আছে এটা কিন্তু অবজেক্টিভ ফর্মে আছে। তো এটা যেহেতু সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্টিভ ফর্মে বসবে। এখানে কী হবে, তাহলে হেয়ার ইজ দ্য ম্যান হু আই, WHO, হু হবে, হুম হবে না। হেয়ার ইজ দ্য ম্যান হু আই থিঙ্ক কমিটেড দ্য ক্রাইম। সো এখানে পার্ট বি হচ্ছে এরর পার্ট, এর অ্যান্সার হচ্ছে পার্ট বি। কোশ্চেন নাম্বার 3তে দেখো, কোশ্চেন নাম্বার 3 বলছে I was surprised and pleased when I was informed of me winning the contest. ফ্রেন্ডস, এখানে তোমার প্রোনাউনের একটি রুলস আছে, যেটা হচ্ছে যদি কোনো জেরান্ড থাকে সেন্টেন্সে, তো জেরান্ডের আগে সবসময় কিন্তু পজিটিভ প্রোনাউন বসে। এখানে কিন্তু এটা উইন হচ্ছে ভার্ব এবং তার জেরান্ড ফর্ম হচ্ছে উইনিং। তো এই যে জেরান্ডের আগে কিন্তু সবসময় পজিটিভ প্রোনাউন বসবে। তাহলে এখানে মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, এটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম মি। তাহলে এখানে কী হবে, অফ মাই উইনিং, মাই হচ্ছে পজিটিভ প্রোনাউন, তাহলে মাই হচ্ছে পজিটিভ প্রোনাউন, তাহলে সেন্টেন্সটা হবে আই ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড প্লিজড হোয়েন আই ওয়াজ ইনফর্মড অফ মাই উইনিং দ্য কন্টেস্ট। মানে আমি খুব চমৎকৃত হয়েছিলাম বা আশ্চর্য হয়েছিলাম এবং খুব খুশি হয়েছিলাম যখন আমি এটা জানতে পেরেছিলাম যে আমি ওই কন্টেস্টটায় আমি জয়ী হয়েছি। ঠিক আছে, তাহলে আমার জয়ে আমি খুশি হয়েছি, তাহলে এখানে পজিটিভ কেস শো করছে। কিংবা এখানে গ্রামাটিক্যাল রুলের দিক থেকে যদি যাও, আগেই বলে দিলাম যে জেরান্ডের আগে সবসময় প্রোনাউনের পজিটিভ কেস বসে। এখানে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম প্রোনাউনের আর পজিটিভ ফর্ম হচ্ছে মাই। সো কোশ্চেন নাম্বার 4-এ দেখো, কোশ্চেন নাম্বার 4 বলেছে ইট ইজ নট আই হু ইজ টু ব্লেম। ইট ইজ নট আই হু ইজ টু ব্লেম। সো ফ্রেন্ডস, এখানে আই আছে দেখো, ঠিক আছে, আয়ের আগে আই যে সাবজেক্ট, তারপরে রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে, তাহলে এরপরেই তো এই সাবজেক্টের তো ভার্ব এইটা ইজ, তাহলে আয়ের সঙ্গে কি কোনো তোমার ইজ ইউজ হয়?
আইয়ের সঙ্গে কি ইউজ হয়, আইয়ের সঙ্গে সবসময় অ্যাম ইউজ হয়। তাহলে ইট ইজ নট আই হু অ্যাম টু ব্লেম, তারপরে কিন্তু এই কোশ্চেনটা কারেক্ট হবে। সো এখানে তোমার যে পার্টটাই ভুল আছে সেটা হচ্ছে তোমার পার্ট বি, হু আই হু অ্যাম হবে, তাহলে এখানে পার্ট বি এরর, তো এর অ্যান্সার হচ্ছে পার্ট বি। 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার পার্ট বি। কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5 বলেছে ইচ অফ দেম হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার রেসপন্সিবিলিটি। সো এক্ষেত্রে বলে রাখি যে ইচ, কোনো একটি, ইচ বলতে কী বোঝায়, ইচ, এভরি, নো, এনি, এই ধরনের তোমার প্রোনাউনগুলো থাকলে, সরি, এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে, তো ইচ বলতে কি অনেক মানুষের মধ্যে থেকে এক একজনকে বোঝানো হচ্ছে। তাহলে ইচের পরে ইচ অফ দেম, তাদের মধ্যে থেকে এক একজন বা প্রত্যেককে, সেই এক একজনকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তাহলে এখানে হ্যাজ এর ভার্ব কিন্তু ঠিক আছে, তাহলে ইচ অফ দেম হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু তারপরে যে প্রোনাউনটা ইউজ হয়েছে, এই যে সাবজেক্ট, এই যে নাউন, এই নাউনের যে প্রোনাউনটা ইউজ হয়েছে সেটা দেখো প্লুরাল ফর্মে ইউজ হয়েছে। কিন্তু এখানে যেহেতু ইচ আছে, সেক্ষেত্রে ভার্ব যেহেতু সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলারই বসবে, কিন্তু তার সঙ্গে প্রোনাউনটাও কিন্তু সিঙ্গুলার বসবে। তো সেক্ষেত্রে এখানে দেয়ার প্লুরাল আছে, প্রোনাউন কিন্তু এখানে সিঙ্গুলার প্রোনাউন হবে। তো প্রোনাউনটা কী হবে, ইচ অফ দেম হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড হিজ রেসপন্সিবিলিটি। এখানে দেয়ার রেসপন্সিবিলিটি হবে না, এখানে হবে হিজ রেসপন্সিবিলিটি, এখানে হবে হিজ রেসপন্সিবিলিটি। ইচ অফ দেম হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড হিজ রেসপন্সিবিলিটি। সো এখানে কোশ্চেন নাম্বার 5-এ এরর পার্ট হচ্ছে পার্ট সি, পার্ট সি হচ্ছে এর অ্যান্সার। সো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 6-এ দেখো, কোশ্চেন নাম্বার 6-এ বলা আছে হি টুক হিজ ইয়ঙ্গার সিস্টার উইথ হিমসেলফ। হি টুক হিজ ইয়ঙ্গার সিস্টার উইথ হিমসেলফ। সো প্রোনাউনের আরেকটি যে তোমার রুলস, সেই রুলসটা হচ্ছে যখন তোমার সেন্টেন্সে, কোনো একটি সেন্টেন্সে যখন তোমার কোনো প্রিপোজিশন থাকবে, অথবা তোমার লেট, লাইক বা বিটুইন অ্যান্ড এরকম ধরনের ওয়ার্ড থাকবে, তারপরে সবসময় প্রোনাউন অবজেক্টিভ ফর্মে বসে, ঠিক আছে? তো এখানে উইথ হচ্ছে একটি প্রোনাউন, উইথ হচ্ছে একটি প্রিপোজিশন। তো উইথ প্রিপোজিশনের সঙ্গে সবসময় কিন্তু আমি যেটা বললাম যে লেট, লাইক, প্রিপোজিশন, মানে যত প্রিপোজিশন আছে তত প্রিপোজিশন, তারপরে বিটুইন অ্যান্ড এইরকম ধরনের ওয়ার্ডের পরে বা ওয়ার্ডের সঙ্গে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ইউজ হয়। তাহলে এখানে হিম, হার, মি, এইগুলো হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে হিম সেলফ আছে, এটা তো রিফ্লেক্সিভ প্রোনাউন, তো সেক্ষেত্রে এখানে কি হবে, উইথ হিম হবে, অবজেক্টিভ ফর্ম এখানে হিম ইউজ হবে। সো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 6-এর যে তোমার এরর পার্ট, সেটা হচ্ছে পার্ট সি। তো এর অ্যান্সার হচ্ছে পার্ট সি। সো কোশ্চেন নাম্বার 7-এ কী আছে দেখো, কোশ্চেন নাম্বার 7-এ বলেছে যে পুট ইউ ইন মাই পজিশন অ্যান্ড ইউ উইল রিয়ালাইজ দ্য প্রবলেমস ফেসড ইন মাই প্রফেশন। পুট ইউ ইন মাই পজিশন, দেখো এখানে বলেছে তুমি, এখানে আমি বাংলায় যদি এটাকে ট্রান্সলেট করি সেন্টেন্সটাকে, বলেছে তুমি একবার আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে আমার এই পেশায় কত সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে, ঠিক আছে? তো এখানে এরর পার্ট যেটা, সেটা হচ্ছে পার্ট এ। কেন এরর? পুট ইউ, এখানে তুমি নিজেকে, এখানে যে তোমার যে সাবজেক্ট আছে সে বলেছে তুমি নিজেকে একবার আমার জায়গায় বসিয়ে দেখো, মাই প্রফেশন। সেখানে বলেছে আমাকে, আমার জায়গায় তুমি নিজেকে একবার বসিয়ে দেখো। তাহলে নিজেকে নিজেই যদি বসাতে চায় সেই জায়গায়, বা সেই জায়গায় যদি নিজেকে নিজে দেখতে চায়, তাহলে এখানে তো তোমার কী ইউজ হবে, এখানে তো তোমার পজিটিভ কেস ইউজ হবে, এখানে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে। তাহলে এখানে কী হবে, পুট ইউর সেলফ, এখানে অ্যান্সার হবে পুট ইউর সেলফ, ঠিক আছে? সো এর অ্যান্সার হবে পুট ইউর সেলফ ইন মাই পজিশন অ্যান্ড ইউ উইল রিয়ালাইজ দ্য প্রবলেমস ফেসড ইন মাই প্রফেশন। তো এই কোশ্চেন নাম্বার 7-এর যে এরর পার্ট, সেটা হচ্ছে পার্ট এ। এখানে পুট ইউ হবে না, হবে পুট ইউর সেলফ। সো নেক্সট কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 8-এ বলেছে যে হি টকড অন দ্য ফোন ফর আওয়ার্স টুগেদার হু রিয়েলি ইরিটেটেড হিজ প্যারেন্টস এ লট। সো ফ্রেন্ডস, এইখানে হি টকড অন দ্য ফোন ফর আওয়ার্স টুগেদার, এই পর্যন্ত কিন্তু কোনো ভুল নেই, কোনো এরর নেই। এরর যেখানটা আছে আমি দেখতে পাচ্ছি, সেখানটা দেখো যে প্রোনাউনের যে তোমার রিলেটিভ প্রোনাউন আছে হু,
এখানে হু কাকে রেফার করছে, এই হুটা দিয়ে কাকে রেফার করাচ্ছে, কোন তোমার নাউনটাকে রেফার করাচ্ছে। এখানে দেখো হি টকড অন দ্য ফোন ফর হাওয়ার্স টুগেদার, হু রিয়েলি, এরপরে যে ভার্বটা মানে যে মানে এর এর পরিপ্রেক্ষিতে যে কাজটা হচ্ছে, কি হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এই কাজটা হচ্ছে, ইরিটেট করছে। কোন জিনিসটা ইরিটেট করছে, হি না সে ইরিটেট করছে, না তার ফোনে কথা বলা, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা তার পেরেন্টসকে ইরিটেট করছে। এই কাজটা তার মানে এই যে ঘন্টার পর ঘন্টা বলছে ফর হাওয়ার্স টুগেদার, এই যে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছে, এই জিনিসটা তাকে ইরিটেট করছে। তাহলে এর সঙ্গে তো হু লাগবে না। হু তো ইউজ হয় কোনো লিভিং বিংসের ক্ষেত্রে, কোনো ব্যক্তি, কোনো পার্সনের ক্ষেত্রে হু হুম এই জিনিসগুলো ইউজ হয়। তাহলে এখানে একটা থিংস, এখানে পার্টিকুলার একটা থিংসকে বোঝানো হচ্ছে, তাহলে এক্ষেত্রে কী ইউজ হবে, এখানে ইউজ হবে হুইচ। হি টকড অন দ্য ফোন ফর হাওয়ার্স টুগেদার হুইচ রিয়েলি ইরিটেটেড হিজ প্যারেন্টস এ লট। সো এই কোশ্চেন নাম্বার 8-এর যে অ্যান্সার পার্ট সেটা হচ্ছে তোমার এরর পার্ট, সেটা হচ্ছে পার্ট সি। তো কোশ্চেন নাম্বার 8-এর অ্যান্সার হচ্ছে পার্ট সি হচ্ছে এর অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8-এর অ্যান্সার হচ্ছে পার্ট সি। সো নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 9-এ বলেছে দ্য টু সিস্টার্স সাটেড অ্যাট ওয়ান অ্যানাদার ইন পাবলিক। সো এখানে এই সেন্টেন্সটার ক্ষেত্রে একটি যে রুলটা ফলো করছে সেটা হচ্ছে দেখো, যখন কোনো একটি সেন্টেন্সে দুজনের কথা বলবে, মানে একে অপরকে বোঝাতে, এখানে এখানে অ্যাট ওয়ান অ্যানাদার বলেছে, তার মানে একে অপরের মধ্যে তোমার পাবলিক প্লেসে দাঁড়িয়ে ঝগড়া করছে একে অপরের মধ্যে। তো এই একে অপরকে বোঝাতে যদি দুজনের মধ্যে বোঝায়, সেখানে যদি দুজন ব্যক্তি থাকে, সেখানে অ্যাট ওয়ান অ্যানাদার কিন্তু হবে না, ওয়ান অ্যানাদার হবে না, দুজনের ক্ষেত্রে হবে ইচ আদার। দুজন যদি থাকে সেক্ষেত্রে হবে ইচ আদার। এখানে দুজন যদি থাকে সেক্ষেত্রে হবে ইচ আদার। আর দুইয়ের বেশি, সেটা 3 জন হতে পারে বা 300 জন হতে পারে, 30 জন হতে পারে, দুইয়ের বেশি যদি মানুষের মধ্যে কথা মানে একে অপরকে বোঝায় সেক্ষেত্রে হবে ওয়ান অ্যানাদার। আর দুজনের মধ্যে থাকলে, এখানে টু সিস্টার বলেছে, তাহলে এখানে ওয়ান অ্যানাদার কিন্তু হবে না, এখানে হবে ইচ আদার। আর দুইয়ের বেশি যদি থাকতো, 3 সিস্টার যদি হতো, তাহলে এখানে হবে ওয়ান অ্যানাদার। এখানে যদি 2 সিস্টার্স না হয়ে 3 সিস্টার হতো তাহলে হতো ওয়ান অ্যানাদার, তাহলে সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হতো। কিন্তু যেহেতু দুজন আছে সেই জন্য এখানে হবে ইচ আদার। নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 10-এ বলেছে যে দ্য পুয়ার ম্যান পয়জনড হিম অ্যান্ড হিজ ওন চিলড্রেন। দ্য পুয়ার ম্যান পয়জনড হিম অ্যান্ড হিজ ওন চিলড্রেন বলেছে গরিব ব্যক্তিটি, সে নিজে তো মানে বিষ খেলোই এবং তার ছেলেকেও বিষ খাইয়ে মারলো। এখানে মারার কথা বলেনি যদিও, যে বিষ খাওয়ালো এরকম একটা কথা বলা আছে সেন্টেন্সে। তো পয়জনড হিম, সে নিজেই নিজেকে পয়জন করছে, তাহলে এখানে তো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে। এখানে নিজেকে মানে পয়জন করছে, নিজে বিষ খাচ্ছে, দিয়ে নিজেই আত্মহত্যা করার চেষ্টা করছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে। তাহলে এখানে ইউজ হবে দ্য পুয়ার ম্যান পয়জনড হিমসেলফ অ্যান্ড হিজ ওন চিলড্রেন। ঠিক আছে, এখানে তার ওনারশিপ বোঝাতে, চিলড্রেন যেহেতু তার ছেলে, সেখানে ওনারশিপ বলতে ওন ইউজ হচ্ছে। চিলড্রেন তার নিজের ছেলে, সেখানে ওনারশিপ ব্যবহার করতে বা ওনারশিপ বোঝাতে ওন ইউজ হচ্ছে। কিন্তু নিজে যখন ওনারশিপ তোমার শো করবে সেক্ষেত্রে কিন্তু ওন ইউজ হবে না, সেক্ষেত্রে হবে হিমসেলফ। এখানে অবজেক্টিভ ফর্মে আছে যে প্রোনাউনটা, তো এটা হবে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। কী হবে, হিমসেলফ হবে। দ্য পুয়ার ম্যান পয়জনড হিমসেলফ অ্যান্ড হিজ ওন চিলড্রেন। সো এখানে এই কোশ্চেন নাম্বার 10-এর যে এরর পার্ট সেটা হচ্ছে পার্ট বি, এর অ্যান্সার হচ্ছে পার্ট বি। সো নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেনে বলেছে কোশ্চেন নাম্বার 11 বলছে বিসাইডস মি মেনি আদার ওয়ার প্রেজেন্ট। আমি ছাড়াও আরও অনেকে সেখানে উপস্থিত ছিল। সেন্টেন্সটা এটাই বাংলা মিনিং। তো দেখো বিসাইডস মি এ পর্যন্ত কোনো এরর নেই, মেনি আদার্স আরও অনেকে সেখানে উপস্থিত ছিল। এখানে ভার্ব যেগুলো প্লুরাল আছে, কিন্তু এখানে তোমার সাবজেক্ট যেটা সেটা কিন্তু প্লুরাল ফর্মে নেই, নাউনটা কিন্তু প্লুরাল ফর্মে নেই। কী হবে এটা, তাহলে মেনি যেহেতু তাহলে অনেক শো করছে, মেনি বলতে অনেক, একের বেশি, তাহলে আদার কেন হবে, আদার্স হবে। আদার বলতে অন্য একজন বোঝায় বা অনেকে বোঝায়, তাহলে এখানে আদার্স ইউজ হবে। এখানে কী ইউজ হবে, এখানে যে আদার আছে এটা হবে আদার্স, এখানে ইউজ হবে আদার্স। তাহলে এটা হবে বিসাইডস মি মেনি আদার্স ওয়ার প্রেজেন্ট। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 11-এর যে অ্যান্সার হবে বা এরর পার্ট যেটা সেটা হচ্ছে বি, সেটা হচ্ছে অপশান বি বা পার্ট বি। সো ফ্রেন্ডস নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 12-এ কী বলেছে, কোশ্চেন নাম্বার 12-এ বলেছে
দ্য মাস্টার ডিড নট নো হু অফ দ্য সার্ভেন্টস ব্রোক দ্য এক্সপেন্সিভ ডিনার সেট। ডিতে নো এরর। দ্য মাস্টার ডিড নট নো হু অফ দ্য সার্ভেন্টস ব্রোক দ্য এক্সপেন্সিভ ডিনার সেট। দেখো যখন সেন্টেন্সে অফ ইউজ হয়, অফ যখন থাকে, তাহলে অফের আগে কখনোই হু বা হুম এইগুলো ইউজ হয় না। এখানে অফ আছে, অফের আগে কখনো কিন্তু হু বা হুম এই দুটো ওয়ার্ড ইউজ হবে না অফের আগে। অফের আগে সবসময় হুইচ ইউজ হয়। হুইচ অফ দ্য সার্ভেন্টস মানে তার যে সার্ভেন্টস ছিল, যে সার্ভেন্টস আছে 3জন 4জন বা 5জন যে সার্ভেন্টস বা তার বাড়িতে যেসব চাকর আছে তাদের মধ্যে কে তার এক্সপেন্সিভ ডিনার সেটগুলো ভেঙে ফেলেছে, সেটাই সে মাস্টার জানে না, সেটাই সেন্টেন্স এখানে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে অফের আগে কখনোই কিন্তু হু বা হুম ইউজ হয় না, এখানে সবসময় হুইচ ইউজ হয়। সো এখানে অ্যান্সার হবে হুইচ। সো এখানে অ্যান্সার হবে হুইচ। বা কোশ্চেন নাম্বার 12-এর যে অ্যান্সার বা এরর পার্ট সেটা হচ্ছে পার্ট বি। নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 13-এ কী বলেছে, বলেছে মাই টিচার ডিড নট অবজেক্ট টু মি ইউজিং ক্যালকুলেটর। ইউজিং ক্যালকুলেটর, দেখো মাই টিচার ডিড নট অবজেক্ট মানে কোনো কিছুর বিরোধিতা করে না, ঠিক আছে, কোনো কিছুতে বাধা দেয় না। টু কি কোন কাজে বাধা দেয় না, মানে কোনো কিছুতে না, মানে আমার টিচার মাই টিচার কোনো মানে বাধা দেয় না, কিসে বাধা দেয় না, টু মি ইউজিং ক্যালকুলেটর। সো যখন আমি এখানে একটা রুলস ফলো করছি প্রোনাউনের, সেটা হচ্ছে দেখো ইউজিং, ইউজ হচ্ছে ভার্ব, ইউজিং হচ্ছে সেই ভার্বের জেরান্ড ফর্ম, ঠিক আছে। এখানে ইউজ হচ্ছে ভার্ব কিন্তু ইউজিং হচ্ছে জেরান্ড। তো জেরান্ডের আগে সবসময় কী কেস বসে, জেরান্ডের আগে সবসময় পজিটিভ কেস বসে। এখানে মি দেওয়া আছে, দেখো মি হচ্ছে তোমার অবজেক্টিভ কেস, প্রোনাউনের অবজেক্টিভ কেস হচ্ছে মি। আমি আগেই বলে দিলাম যে মি, হিম, হার এগুলো হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ কেস। তো এইটাকে ইউজিং, ইউজিং হচ্ছে জেরান্ড, তাহলে জেরান্ডের আগে সবসময় কিন্তু পজিটিভ কেস ইউজ হয়, তাহলে এখানে মি হবে না, এখানে অ্যান্সার হবে মাই, ঠিক আছে। ইউজিং যেহেতু জেরান্ড তার আগে পজিটিভ কেস ইউজ হবে, সেটা হচ্ছে মাই। মাই টিচার ডিড নট অবজেক্ট টু মাই ইউজিং ক্যালকুলেটর। সো কোশ্চেন নাম্বার 13-এ যে এরর পার্ট সেটা হচ্ছে পার্ট সি এর, পার্ট সি হচ্ছে এর অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13-এর অ্যান্সার হচ্ছে পার্ট সি। নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 14-এ যেটা বলেছে, বলেছে বিং এ রেইনি ডে আই কুড নট গো টু স্কুল। বিং এ রেইনি ডে, বিং এ রেইনি ডে আই কুড নট গো টু স্কুল। দেখো এইখানে যদি কোশ্চেনটাকে এই কোশ্চেনটা যদি এরকমই থাকে, এখানে সেন্স ব্যবহার হচ্ছে কীরকম, যে এখানে বিং এ রেইনি ডে, বিং এ রেইনি ডে এই কোশ্চেনটা যদি একটা সেন্স দিয়ে দেখি তাহলে এটা কিন্তু ঠিক আছে পার্টটা, কিন্তু একটু যদি নিজের সেন্সটাকে কাজে লাগায় বা সেন্টেন্সে যে সেন্সে বলতে চেয়েছে সেই সেন্সটাকে কাজে লাগালে এটা কিন্তু এরর, এই মানে সেন্টেন্সটা কিন্তু এরর আছে একটা। কীরকম না, বিং এ রেইনি ডে, বা যদি এখানে রেইনি ডে না থাকতো আই, এখানে আই যে রেফার করছে সাবজেক্টটা, তো এটা কি এই আই পার্টটা কি কখনো তোমার রেইনি ডে হতে পারে? এখানে রেইনি ডে যদি এই বিংয়ের আগে কিছু না লাগাও, কিছু মানে ওয়ার্ড যদি ব্যবহার না করো, সেক্ষেত্রে কিন্তু এই রেইনি ডে কাকে বোঝাচ্ছে, রেইনি ডেটা আইকে বোঝাচ্ছে, এই আই সাবজেক্টটাকে বোঝাচ্ছে তোমার রেইনি ডে। কিন্তু সেটা তো পসিবল নয়, আই তো কখনো রেইনি ডে হতে পারে না। যদি হতো এটা যে বিং এ হিউম্যান বিং আই কুড নট ড্যাশ ড্যাশ ড্যাশ, বা কোনো একটা কাজ করতে পারিনি, বিং এ হিউম্যান বিং, যদি হিউম্যান বিং থাকতো, কারণ আই হিউম্যান বিংকে রেফার করে, আই একজন হিউম্যান বিংই, ঠিক আছে। যদি আইকে আমি বোঝাই তাহলে আমি একজন মানুষই, তাহলে রেইনি ডের জায়গায় যদি হিউম্যান বিং থাকতো তাহলে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট থাকতো। কিন্তু এখানে যেহেতু রেইনি ডে আছে, রেইনি ডেটা কখনো আই নয়, তাহলে রেইনি ডের জন্য একটা আলাদা ওয়ার্ড ইউজ হবে। তাহলে কী ইউজ হবে সেটা, এবং সেটা ইউজ হবে বিংয়ের আগে। কী ইউজ হবে সেটা, সেটা হচ্ছে ইট, ইট বিং এ রেইনি ডে, ঠিক আছে। এই সেন্টেন্সটা হবে ইট বিং এ রেইনি ডে আই কুড নট গো টু স্কুল। এটা একটা বৃষ্টির দিন হওয়ায় আমি আজকে স্কুল যেতে পারিনি, এরকম হবে সেন্টেন্সটা, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 14-এর যে এরর পার্ট সেটা হচ্ছে তোমার পার্ট এ, এর এরর পার্ট হচ্ছে পার্ট এ, এর অ্যান্সার হচ্ছে ইট বিং এ রেইনি ডে আই কুড নট গো টু স্কুল। কোশ্চেন নাম্বার 15-এ দেখো, এ গুড ফ্রেন্ড অফ মি হ্যাজ বিন ইন লন্ডন ফর 20 ইয়ার্স, ঠিক আছে। এ গুড ফ্রেন্ড অফ মি, দেখো আমার একজন ভালো বন্ধুর কথা বলা হয়েছে, ঠিক আছে। আমার একজন ভালো বন্ধু, সে 20 বছর ধরে লন্ডনে থাকে, ঠিক আছে। তো এখানে আমার যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে পজিটিভ কেস ইউজ হবে, এখানে অবজেক্টিভ কেস আছে, তাহলে এখানে কী হবে, প্রোনাউনের এটা অবজেক্টিভ কেস মি,
তাহলে এখানে ইউজ হবে মাই, ঠিক আছে, বা মায়ের চেয়ে সবচেয়ে ভালো ইউজ হবে এটা মাইন যদি করো, ঠিক আছে, পজিটিভ কেস বোঝাতে এখানে যদি মাইন ইউজ করো, মাইন ওয়ার্ডটা এখানে কারেক্ট, এখানে মি কিন্তু এখানে ইনকারেক্ট ওয়ার্ড, এই কারণে পুরো সেন্টেন্সটা কিন্তু ভুল বা ইনকারেক্ট। তো কোশ্চেন নাম্বার 15-এর যে কারেক্ট পার্ট সেটা হচ্ছে এ গুড ফ্রেন্ড অফ মাইন হ্যাজ বিন ইন লন্ডন ফর 20 ইয়ার্স। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 15-এর এরর পার্ট হচ্ছে পার্ট বি। সো এর পার্ট বি হচ্ছে এর অ্যান্সার। সো নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 16-এ বলেছে আই অ্যান্ড রাজু লেফট ফর দিল্লি লাস্ট সামার। ডিতে নো এরর। আই অ্যান্ড রাজু, ফ্রেন্ডস এখানে একটি রুল ফলো করছে এই সেন্টেন্সটায়, সেটা বলে রাখি যে কোনো একটি সেন্টেন্সে যখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সবগুলো একসঙ্গে থাকবে সেখানে কিন্তু একটা অর্ডার ফলো করে। সেই অর্ডারটা কি? সেই অর্ডারটা হচ্ছে 231, 231। কোনো একটি সেন্টেন্সে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পার্সন যদি একসঙ্গে আসে সেক্ষেত্রে কিন্তু ওরা র্যান্ডমলি কিন্তু বসবে না, তাদের একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে 231। এবার 2 যদি সেখানে অমিট থাকে, অর্থাৎ সেকেন্ড পার্সন যদি না থাকে সেখানে 31 থাকবে, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, এরকম। সো দেখো এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন অ্যান্ড রাজু হচ্ছে এখানে থার্ড পার্সন, ঠিক আছে, এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন, রাজু হচ্ছে থার্ড পার্সন। তাহলে এখানে প্রথমে কি আসছে? প্রথমে আসছে 1 এবং তারপরে আসছে 3, কিন্তু এটা কিন্তু ভুল। এই সিকোয়েন্সে যেতে গেলে তাহলে এখানে হবে 3-1, যেহেতু 2 নেই, সেকেন্ড তোমার কী বলবো, সেকেন্ড পার্সন যেহেতু নেই, ইউ যেহেতু নেই, তাহলে আই ফার্স্ট পার্সন অ্যান্ড রাজু থার্ড পার্সন, তাহলে এখানে সিকোয়েন্স হবে 3-1। তাহলে আগে রাজু আসবে, রাজু যেহেতু এখানে থার্ড পার্সন, আগে রাজু তারপরে আই। তাহলে সেন্টেন্সটা কী হবে? সেন্টেন্সটা হবে আই অ্যান্ড রাজু, সেন্টেন্সটা হবে রাজু অ্যান্ড আই। সেন্টেন্সটা কী হবে? সেন্টেন্সটা হবে রাজু অ্যান্ড আই লেফট ফর দিল্লি লাস্ট সামার। সো কোশ্চেন নাম্বার 16-এর যে এরর পার্ট সেটা হচ্ছে তোমার পার্ট এ। পার্ট এ হচ্ছে কোশ্চেন নাম্বার 16-এর অ্যান্সার। সো নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 17 বলেছে ইফ আই ওয়ার হিম আই উড টিচ হিম এ লেসন। ইফ আই ওয়ার হিম, ফার্স্ট পার্টে আছে ইফ আই ওয়ার হিম, পার্ট বিতে আছে আই উড টিচ। তো ইফ বলেছে যদি আমি সে হতাম, তাহলে এখানে এখানে আই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, আই হচ্ছে সাবজেক্ট, তাহলে এখানে আই হচ্ছে এখানে সাবজেক্ট, ঠিক আছে। তাহলে আইটাই যদি সে হতো, মানে আমি যদি সে হতাম, তাহলে সেক্ষেত্রে এখানে অবজেক্টিভ ফর্ম কেন আসবে? এখানে প্রোনাউনের হিম, হার এগুলো হচ্ছে অবজেক্টিভ, তাহলে অবজেক্টিভ ফর্ম কেন আসবে? আই তো এখানে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্টিভ ফর্মে আসবে। তাহলে এটা হবে ইফ আই ওয়ার হি, এখানে ইউজ হবে ইফ আই ওয়ার হি, এখানে অ্যান্সারটা হবে ইফ আই ওয়ার হি আই উড টিচ হিম এ লেসন। এখানে হিম হবে না, যেহেতু এখানে আই সাবজেক্ট, তো তারই রেফারে এটা হবে তোমার সাবজেক্টিভ ইউজ হবে, প্রোনাউনটা সাবজেক্টিভ ইউজ হবে, তাহলে হিম হবে না, এখানে হবে হি। সো কোশ্চেন নাম্বার 17-এর যে এরর পার্ট বা এর যে রাইট পার্ট বা রাইট অ্যান্সার সেটা হচ্ছে পার্ট এ। সো নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 18-এ কী বলেছে? কোশ্চেন নাম্বার 18-এ বলেছে লাস্ট সামার আই ওয়েন্ট টু সিমলা অ্যান্ড এনজয়েড ভেরি মাচ। লাস্ট সামার আই ওয়েন্ট টু সিমলা, এ পর্যন্ত কোনো এরর নেই। লাস্ট সামার মানে শেষের যে তোমার গ্রীষ্মকালটা ছিল, তো সে সময় আমি সিমলা গেছিলাম, তো এইটাই বলতে যে ফার্স্ট পার্টে কোনো এরর নেই, পার্টে যেতে বলেছে বি পার্টে অ্যান্ড এনজয়েড। দেখো এই এনজয়েড ওয়ার্ডটা এখানে যে রুলটা ফলো করছে সেটা হচ্ছে দেখো অ্যান্ড এনজয়েড হচ্ছে এমন একটি ভার্ব, ঠিক আছে, এনজয় ভার্বের পরে যদি কোনো অবজেক্ট না আসে, এটা তো সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, কিন্তু এনজয় একটি ভার্ব, তারপরে কিন্তু কোনো অবজেক্ট নেই। তাহলে এনজয় এই ভার্বটার পরে যদি কোনো অবজেক্ট না থাকে, তাহলে কিন্তু তারপরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়, ঠিক আছে, এরপরে এনজয় ভার্বটার পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়। তাহলে এটা হবে, অ্যান্সারটা হবে লাস্ট সামার আই ওয়েন্ট টু সিমলা অ্যান্ড এনজয়েড মাই সেলফ, এই মাঝখানে ইউজ হবে মাই সেলফ। সো এর অ্যান্সারটা হবে লাস্ট সামার আই ওয়েন্ট টু সিমলা অ্যান্ড এনজয়েড মাই সেলফ ভেরি মাচ। তো কোশ্চেন নাম্বার 18-এর যে এরর পার্ট সেটা হচ্ছে পার্ট বি। তো এর অ্যান্সার হচ্ছে কোশ্চেন নাম্বার 18-এর অ্যান্সার হচ্ছে পার্ট বি। নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 19-এ বলেছে যে অল দ্য ড্রেস লুকড গুড, অল দ্য ড্রেস লুকড গুড, এ পর্যন্ত ঠিক আছে। অ্যান্ড সো আই পার্ট সিতে আছে বট অল অফ ইট। সো ফ্রেন্ডস এইখানে যে বলা আছে যে অল দ্য ড্রেস,
এখানে একটা ড্রেসের কথা কিন্তু বলা হয়নি, এখানে অনেকগুলো ড্রেসের কথা বলা হয়েছে। তাহলে এখানে কেন এই পার্ট সিতে কেন বট অল অফ ইট কেন ইউজ হবে? এটা তো একটা ড্রেস কেনা হয়নি, এটা তো সিঙ্গুলার ফর্মে নেই, এটা তো প্লুরাল ফর্মে আছে। অল আছে যেহেতু, সমস্ত ড্রেসের কথা বলা আছে, মানে একের বেশি ড্রেস আছে এখানে, তাহলে এখানে অফ ইট কেন হবে? এখানে হবে অল অফ দেম। এই সেন্টেন্সটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অফ দেম। অল অফ ইট হবে না, অল অফ দেম। সো এর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 19-এর যে অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে বা এরর পার্ট হচ্ছে পার্ট সি। তাহলে অল দ্য ড্রেস লুকড গুড অ্যান্ড সো আই বট অল অফ দেম, পার্ট সি হচ্ছে এর এরর। নেক্সট কোশ্চেনে দেখো, কোশ্চেন নাম্বার 20-তে বলছে ওয়িং টু মি বিং এ নিউ কামার, ওয়িং টু মি বিং এ নিউ কামার আই ওয়াজ আনএবল টু গেট এ গুড হাউস। ঠিক আছে, ওয়িং টু মি বিং এ নিউ কামার। ফ্রেন্ডস, এইরকমই একটি কোশ্চেন কিন্তু আমি আগে সলভ করলাম। সেটা হচ্ছে দেখো, কোনো একটি সেন্টেন্সে যদি জেরান্ড ফর্ম থাকে, জেরান্ডের আগে সবসময় কী আসে? তোমার পজিটিভ কেস ইউজ হয়। ঠিক আছে, জেরান্ডের আগে সবসময় পজিটিভ কেস ইউজ হয়। এখানে দেখো বিং হচ্ছে একটি জেরান্ড ফর্ম, তাহলে তার আগে এখানে তোমার প্রোনাউনের যে ফর্মটা আছে সেটা হচ্ছে তোমার অবজেক্টিভ ফর্ম। মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে ইউজ হবে পজিটিভ ফর্ম। সেটা কী হবে? মাই ইউজ হবে। ওয়িং টু মাই বিং এ নিউ কামার, ওয়িং টু মাই বিং এ নিউ কামার আই ওয়াজ আনএবল টু গেট এ গুড হাউস। সো কোশ্চেন নাম্বার 20-র যে এরর পার্ট সেটা হচ্ছে পার্ট এ। সো কোশ্চেন নাম্বার 20-র অ্যান্সার হচ্ছে পার্ট এ, হচ্ছে কোশ্চেন নাম্বার 20-র অ্যান্সার। সো ফ্রেন্ডস, আজকে প্রোনাউনের যে ইম্পর্টেন্ট কিছু রুলের ওপর যে কোশ্চেনগুলো সলভ করলাম, এটাই ছিল এর লাস্ট কোশ্চেন। সো এখন এ পর্যন্তই। তো যদি আশা করি ভিডিওটি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, যারা তোমরা আবগারি এক্সারসাইজ মেন দিচ্ছ। তো আশা করি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।